প্রিয় প্রণয়নী সিজন 2 লেখিকা জান্নাত নুসরাত পর্ব 11-র প্রথমাংশ। সকাল 10টা বেজে 30 মিনিট। দোতলায় সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরশ। ড্রপ শোল্ডার টি শার্টের জায়গায় জায়গায় ভাঁজ পড়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো ভঙ্গিতে পড়ে আছে কপালের ওপর। আরশ দুহাত উপরের দিকে তুলে ঘাড় চেপে ধরে, দুপাশে মাথা ঘোরাতেই মটমট করে শব্দ হয়। কাঁধ একপাশে কাত করে নিচে নামতে নামতে লিপি বেগমকে উদ্দেশ্য করে হাঁক ছড়ে, মামা নাস্তা দাও। হেলাল সাহেব ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিলেন। আরশের গলার আওয়াজ শুনে গোল গোল চোখে সামনে তাকান, মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, কখন এসেছো? আরশ ডাইনিং এর দিকে যেতে যেতে থেমে যায়, আবার পেছনে ফিরে এসে বসে হেলাল সাহেবের সামনের কাউচে। আরাম করে বসে ধীরে সুস্থিরে সালাম দেয় হেলাল সাহেবকে। তারপর উত্তর করে প্রশ্নের, জি গতকাল রাতে। হেলাল সাহেব মাথা নাড়ালেন, তারপর আবার জিজ্ঞেস করলেন, অনিকাকে নিয়ে আসোনি? আরুষ কপালে ভাঁজ ফেলল, মনে করার জন্য মাথায় চাপ প্রয়োগ করলো। মনে মনে ভাবল, অনিকাটা আবার কে? কিন্তু অনিকা নামক কারো সন্ধান নিজের মস্তিষ্কে খুঁজে পেল না। তাই ভ্রুকুচকে অবহেলা নিয়ে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলো, অনিকাকে? হেলাল সাহেব আঁতকে ওঠেন, এই ছেলে বলে কি অনিকাকে চেনে না? আরশ তখনও প্রশ্নাত্মক চাহনি নিয়ে বাবার দিকে তাকিয়ে হেলাল সাহেব গর্জে ওঠার মতো করে বলে উঠলেন, অনিকাকে চেনো না মানে কি? সেদিন তো বলে দিলাম ওকে সাথে নিয়ে আসতে। আরশ বিটকেল মার্কা একটা হাসি দেয়, ভ্রুক্ষেপহীন গলায় জানতে চাই, বলেছিলেন মনে পড়ছে না কেন? হেলাল সাহেব ঠাট্টার স্বরে বলে উঠলেন, এসব মনে থাকবে কেন? মনে থাকবে তো ওই মেয়ের কথা। আরশ হেলাল সাহেবকে শেষের কথা মিনমিন করে বলতে দেখে জিজ্ঞেস করে, পাপা কি মিনমিন করছেন? হেলাল সাহেব কিছু বললেন না, তারপর তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করেন, এতদিন তাহলে কোথায় ছিলে? আরশ নির্বিকার কণ্ঠে উত্তর দেয়, ব্রাহ্মণবাড়িয়া। হেলাল সাহেবের কপালে 3টা গাঢ় ভাঁজ পড়ে। তিনি শুধু পারছেন না, আরশকে ধরে দুটো লাগিয়ে দিতে। শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, সেটা আমি জানি, কিন্তু কোথায় থেকেছো এতদিন? আরশ নিজের থুতনিতে হাত বোলায়, ঠোঁটে ঠোঁট চেপে ধরতেই গালের মাঝ বরাবর ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো। পুরুষালী পুরু কণ্ঠে উত্তর করে, হোটেলে। ছোট্ট করে উত্তর করল, যাতে হেলাল সাহেব আর কোনো প্রকার প্রশ্নের তীর তার দিকে ছুড়ে দিতে না পারেন। কিন্তু হেলাল সাহেব তো থেমে যাওয়ার লোক নয়। পরপর আবার জিজ্ঞেস করলেন, তাহলে এতদিন কি করছিলে? ঘুরেছি ফিরেছি, খেয়েছি, ঘুমিয়েছি। ঝটপট উত্তর দিয়ে মুখ বন্ধ করে নিল। হেলাল সাহেব বিরস কণ্ঠে বললেন, ওখানে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করেছো? প্রয়োজন বোধ মনে করিনি। হেলাল সাহেব ফুঁস করে শ্বাস ফেললেন, মুখ বারবার সংকুচিত প্রসারিত করলেন। আরশ তীক্ষ্ণ চোখে দেখল বাবার মুখ সংযত রাখার ক্ষীণ চেষ্টা। হাত তুলে ডাইনিংয়ের দিকে ইশারা করে অতিষ্ঠ হওয়া গলায় বললেন, আমার সামনে থেকে যাও এক্ষুনি। তুমি মাথা গরম করো না, তোমার মুখ দেখে রাগ উঠছে। আরশ অবিলম্বে উঠে দাঁড়ালো, জিহ্বা দিয়ে গাল ঠেলে নিয়ে ব্যগ্রতার সাথে বলল, তো আমি কি মরে যাচ্ছি আপনার সামনে থাকার জন্য? আজব তো। হেলাল সাহেব আরশের কথা শুনে ভেঙচি কাটলেন। বাচ্চাদের মতো আরশকে ভেঙিয়ে বললেন, আমি জানতাম তোমরা দুজন দেশে আসতেই নিজেদের রং পাল্টে ফেলবে। আর তাই হলো। একজন তো এসেই দেখানো শুরু করেছে, আর এখন তুমি দেখাচ্ছ। আরশ হেলাল সাহেবের কোনো কথা না শোনার ভঙ্গিতে করে চলে গেল ডাইনিংয়ের দিকে। ক্লিন সেভ করা ধারালো থুতনিতে হাত বোলাতে বোলাতে কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসলো, যার ক্ষীণরেখা হিসেবে ঠোঁটের একটু ওপরে সুতো পরিমাণ গর্তের সৃষ্টি হলো। ঝর্ণা বেগম নিজের রুমে জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। বাইরে থেকে ঠুকঠুক করে শব্দ আসতেই হাত থেমে গেল ওনার। সোজা হয়ে দাঁড়িয়ে মাথায় ওড়না পেঁচিয়ে নিলেন সুন্দরভাবে। মাথা নিচু করে গিয়ে দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। একটু ফাঁক করতেই ঝর্ণা বেগমের অক্ষি কোটরে ভাসল সুফি খাতুনের মুখ। আর তা দেখে মাথায় চলে আসলো হাজারো চিন্তার বাহার। সুফি খাতুন সচরাচর আসেন না এদিকে, সারাদিন পড়ে থাকেন নাসির মঞ্জিলে। আজ হঠাৎ ওনার উদ্ভব নিজের রুমের সামনে দেখে উদ্ভট লাগলো তার কাছে, তাই জিজ্ঞেস করলেন, ঝর্ণা বেগম, হঠাৎ এখানে ফুপি, কোনো প্রয়োজন আপনার? ঝর্ণা বেগম কথা শেষ করার আগেই ঠেলে ভেতরে ঢুকে গেলেন সুফি খাতুন। ঝর্ণা বেগম কিছুক্ষণের জন্য থমকে গেলেন নিজ জায়গায়। এটা কোন ধরনের ব্যবহার? তারপর আবার নিজেকে শুধরে নিয়ে বললেন, এই ব্যবহারই সুফি খাতুনের কাছ থেকে আশা করা যায়। নিজেকে সামলে নিয়ে গিয়ে বসলেন বিছানায় সুফি খাতুনের পাশে। মৃদু কণ্ঠে আবারও জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা ফুপি? সুফি খাতুন হা হুতাশ করে বললেন,
সমস্যা বলে সমস্যা, বিরাট সমস্যা। ঝর্ণা বেগম অজানা কোনো খারাপ জিনিসের পূর্বাভাস পেলেন, তাই এক নিমিষে মুখ কাদো কাদো করে ফেললেন। ধরফর করা বুক নিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফুফি? ইরহাম কোনো খারাপ কাজ করছে? সুফি খাতুন মায়া নিয়ে তাকালেন ঝর্ণা বেগমের দিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে অত্যন্ত দুঃখী কণ্ঠে বললেন, খারাপ বলে খারাপ, একেবারে জঘন্য খারাপ কাজ করেছে। ঝর্ণা বেগমের শ্বাস আটকে আসলো গলার কাছে, শুধু বাকি ডুকরে কেঁদে ওঠার। সুফি খাতুন তখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ঝর্ণার, মায়াময় চোখে তাকিয়ে ভাবছেন, আহারে বেচারি কি নির্মম হৃদয়, আর ছেলেটা কি করলো, একটা বেয়াদব মেয়েকে নিজের জন্য পছন্দ করলো। ঝর্ণা বেগম তখনও নির্বাক, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। চোখ থেকে পানি মুছে নিয়ে জিজ্ঞেস করলেন, মেয়ের সংঘটিত বিষয়? সুফি খাতুন ওপর নিচ মাথা নাড়ালেন। ঝর্ণা বেগম বিষাদ নিজের ভিতর চেপে নিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটাকে আমি কি জানি? সুফি খাতুনের মুখ বিরস হয়ে গেল, ওপর নিচ মাথা নাড়িয়ে জানালেন, ঝর্ণা বেগম মেয়েটাকে চেনেন। ঝর্ণা বেগম সচকিত চোখে তাকিয়ে থাকলেন, নিজ মনে ভাবতে লাগলেন কে। সুফি খাতুন তখনই উজ্জ্বল বদনে আধার নামিয়ে উত্তর দিলেন, নুসরাত। ঝর্ণা বেগমের চোখ মুখ কুঁচকে গেল, কপালের মধ্যে পড়ল অস্বাভাবিক রকমের ভাঁজ। এতক্ষণের করা হো হতাশ কান্না থেমে গিয়ে মুখ দিয়ে বের হয়ে আসলো, নুসরাত। রাস্তার মধ্যে চিটপটাং হয়ে বসে আছে নুসরাত। ইরহাম কি একটা কাজে গিয়েছে? কিয়ৎকাল কাটার পর আশেপাশে কারো সাক্ষাৎ না পেয়ে উঠে দাঁড়ালো শ্যামবর্ণের মেয়েটা। ভাবনায় চলছে বাড়িতে ঢুকে কিভাবে ইসরাতকে বিরক্ত করা যায়, তাই অন্যমনস্ক হয়ে আসছিল। এক হাতে পায়ের স্লিপার জোড়া, হঠাৎ পায়ের নিচে তুলতুলে কিছুর অস্তিত্ব পেতেই ছিটকে সরে গেল নুসরাত। চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভয় পাওয়ার কারণ মনে করেছিল সাপে পা দিয়ে দিয়েছে। যখন দেখলো না সাপ নয়, একটা বিড়াল, তখন তার ইচ্ছে করলো বিড়ালের বাচ্চাকে ধরে একটা মাথায় তুলে আছাড় মেরে দিতে। রাগী চোখে বিড়ালের ছোট্ট বাচ্চাটার দিকে তাকে নুসরাত তেড়ে গেল, হাতে তুলে নিল তাবা মেরে। হঠাৎ মনে হলো, এই মাসুম বাচ্চাটাকে আছাড় মেরে লাভ কি তার? হুম, আছাড় টাছাড় মারা যাবে না, এটাকে বাড়িতে নিয়ে গিয়ে আমাকে জ্বালানো যাবে। যেইভাবে সেই কাজ তার। বিড়ালটাকে হাতের তালু দিয়ে চেপে ধরলো। বিড়ালটা মিউ মিউ করে ডাকছে, সেদিকে নুসরাত পাত্তা দিল না। বিড়ালের সাথে কথা বলল, আরে শালা, মিউ মিউ করো কেন? তোমাকে আমি বাড়িতে নিয়ে বিস্কুট খাওয়াবো, চুইংগাম খাওয়াবো, চকলেট খাওয়াবো, ক্যাট ফুড খাওয়াবো, আমার আম্মার পুরো ফ্রিজ তুলে তোমাকে খাওয়াবো। তবুও মিউ মিউ করে আমার মাথা নষ্ট করো না তো, চুপ করে থাকো। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। বিড়ালটা নুসরাতের দিকে তাকিয়ে থেকে মিউ মিউ করতে লাগলো। শরীর পর্যন্ত বেচারা নাড়াতে পারছে না নুসরাতের এমন চেপে ধরায়, তাই করুণ চোখে তাকে নিজের অসহায়ত্ব প্রকাশ করছে। বিড়ালটা একটু সুযোগ পেলে লাফঝাপ মারার চেষ্টা করছে, তাই নুসরাত অতিষ্ঠ হয়ে আঙুল তুলে বিড়ালের বাচ্চাটাকে শাসাচ্ছে, একদম বেয়াদবি করবা না। আমি যদি আরেকবার দেখি বিড়ালের বাচ্চা তুমি নাচুনি কুচুনি করছো, তাহলে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেব। মনে রেখো আমি যা বলি তাই করি। বিড়াল মিউ মিউ করে উঠল। নুসরাত ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে দেখালো। বেচারা বিড়াল বুঝলো না নুসরাত তাকে চুপ থাকতে বলছে, তাই মৃদু শব্দে মেয়াও মেয়াও করে উঠল বারংবার। অন্যমনস্ক হয়ে হাঁটায় নিজের পাশের ব্যক্তিকে নুসরাত তখনও খেয়াল করেনি। আবির গত 2 মিনিট যাবৎ নুসরাতের সাথে সাথে হাঁটছে। রাস্তার দিকে তাকাতেই নিজের ছায়ার সাথে আরেকটা ছায়া দেখতেই তড়াক করে নিজের পাশে তাকালো। আর তখনই চোখাচোখি হলো আবিরের সাথে। আবির নুসরাতকে ব্যঙ্গাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি এখানে কাজ করো? নুসরাত নিজের মুখ ওড়না দিয়ে ঘষে মুছে নিল। আবিরের দিকে শান্ত চোখে তাকাইয়ে থাকলো। এই মুহূর্তে এই ব্যাটা আবিরকে মোটেও পেটানোর ইচ্ছা নেই, তাই নিজের মুখ বন্ধ রাখা ভালো মনে করলো। কথা বললেই খচ্চরটা হেসে মাথা গরম করে ফেলবে। নুসরাতের অতর্কিত ভাবনা ভেদ করে আবিরের গা জ্বালানো কথা কানে আসলো তার। কত টাকা বেতন দেয়? নুসরাত কথার উত্তর দিল না, পা চালিয়ে চলে যেতে নিবে। আবির শুধালো, আমাকে পাত্তা দিচ্ছ না? তুমি জানো আমি কে? তুমি চাইলে তোমার কাজের ব্যবস্থা ভালো একটা বাড়িতে করে দিতে পারি। নুসরাত মুখ ঝামটা মারল আবিরকে, 2 চোখ উল্টে নিয়ে উত্তর দিল, আমি জানতেও চাই না তুই কে। তাছাড়া তুই কি আমার কাজের ব্যবস্থা করে দিবি? নিজেই তো মানুষের পেছন পেছন ঘুরে চাকরি বাঁচিয়ে রেখেছিস। শোন, একটা কথা বলি তোকে, তোর 4-5 মাসের বেতন আমার একটা পারফিউমের দাম। লেভেল কোথায় বুঝেছিস আমার? নুসরাত তাচ্ছিল্য ভরা কণ্ঠে কথা শেষ করলো, যা খুব শক্তভাবে আবিরের গায়ে লাগলো। আবির আঙুল তুলল নুসরাতের মুখের সামনে। নুসরাত আঙুলটা আলগোছে নিজের হাত দ্বারা
নিজের মুখের সামনে থেকে নামিয়ে দিয়ে ধমকি দিয়ে বলে উঠল, স্পর্ধা করবি না আমার সামনে আঙুল তোলার। মনে নেই কি বলেছিলাম? হয়তো মনে নেই, তাহলে তোকে আবার মনে করিয়ে দেই। বলেছিলাম আমার সামনে আঙুল তুললে সেটা ভেঙে আমি লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে দিব। শেষবারের মতো বলছি, এবার করেছিস করেছিস, আরেকবার যদি আমার মুখের সামনে আঙুল তোলার চেষ্টা করিস তাহলে তুই নিজে আস্ত থাকবি কি না তার গ্যারান্টি আমি দিতে পারছি না। চল ফোট। নুসরাত আবিরকে চলে যাওয়ার কথা বলে নিজেই পাশ কাটিয়ে চলে যায়। যেতে যেতে আওড়ায়, মেজাজ খারাপ করার জন্য আমার ঘাড়ে এসে পড়ে যতগুলো। ঝর্ণা বেগম থম মেরে বসে আছেন, কোনো প্রকার শব্দ বাই করছেন না। সুফি খাতুন দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন, মনে করলেন বেয়াদব মেয়েটার নাম শুনে হয়তো বেচারি এত বড় শোক নিতে পারেনি, তাই মনে হয় বড় আঘাত পেয়ে হার্ট অ্যাটাক করেছে। হাত তুলে ঝর্ণা বেগমের নাকের সামনে নিলেন সুফি খাতুন, বুঝতে চাইলেন শ্বাস প্রশ্বাস চলছে কিনা। তখনই বাকশূন্য কণ্ঠে ঝর্ণা বেগম বললেন, বেঁচে আছি ফুফি। সুফি খাতুন স্বস্তির শ্বাস ফেললেন। ঝর্ণা বেগমের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য কথা তুলতেই ঝর্ণা বেগম থামিয়ে দিলেন। নিশ্চিন্ত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন, আপনি বলছেন নুসরাতের সাথে ইরহামের কোনো সম্পর্ক আছে, রাইট? সুফি খাতুন মাথা দোলালেন। ততক্ষণে ঝর্ণা বেগমের বুক থেকে মোটা একটা পাথর সরে গিয়েছে। তীব্র বিরক্তি নিয়ে একটা শ্বাস ফেললেন। বিরস কণ্ঠে বললেন, নুসরাতের সাথে ইরহামের সম্পর্ক সম্ভব না। ঝর্ণা বেগমের কথায় মুখ বাঁকান সুফি খাতুন। তৎপর গলায় তাচ্ছিল্য করে জানতে চাইলেন, কেন সম্ভব না? ওরা দুজন একজন আরেকজনকে জাপটে জড়িয়ে ধরেছিল পার্কে। আমার এই দুই গুণাগার চোখের সামনে আমি দেখেছি। তারপর নুসরাতের সাথে ঢলাঢলি তো করতেই আছে, তো করতেই আছে। নাজমিনকে পর্যন্ত বাদ রাখেনি। ওর সাথে কি রকম মাখন লাগিয়ে কথা বলে, বাবারে বাবা। ওদের বাড়িতে গিয়ে কিচেনে বাসনকোসন পর্যন্ত পরিষ্কার করে রাখে। এই বাড়িতে জীবনে এসব করেছিল? কিচেনের আশেপাশে পর্যন্ত যেতে দেখি না তোমার ওই অলস ছেলেকে। শুধু গান্ডে পিণ্ডে গেলে আর নাক ডাকিয়ে ঘুমাই। ঝর্ণা বেগম নিজের নিচের দিকে রাখা মুখ উপরে তুললেন। নিজের বিরক্তি চেপে গিয়ে কণ্ঠে শক্ততা এনে আওড়ালেন, ফুফি বলছি না সম্ভব না, তারপরও আপনি কিসের সাথে কিসের জোর মিলাচ্ছেন? আমার কথা তো আগে শুনে নেবেন। সুফি খাতুন কথা কেটে দিয়ে বললেন, আরে ঝর্ণা, তুমি বুঝতে পারছো না? ওরা মা মেয়ে সবগুলো মিলে তোমার ছেলেকে আত্মসাৎ করার। ঝর্ণা বেগম ক্ষুব্ধ চোখে তাকালেন। হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে বলে উঠলেন, ইরহাম নুসরাতের দুধ ভাই। ঝর্ণা বেগমের কথা শেষ হতেই সুফি খাতুনের কথা গলায় আটকে গেল। চোখের পলক ফেলে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি বললে আবার বলো? ঝর্ণা বেগম ভারী স্বরে আবার রিপিট করে বললেন, নুসরাতের দুধ ভাই ইরহাম। ফুঁস করে উড়ে গেল সুফি খাতুনের হম্বিতম্বি। হতবিহ্বল চেহারা নিয়ে হাঁ করে চেয়ে রইলেন ঝর্ণার দিকে। মুখে স্পষ্ট অপ্রস্তুতভাবে ফুটে উঠেছে মিনমিন করে সুফি খাতুন বলেন, আগে বলবে তো? ঝর্ণা বেগম কটমট কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি বলার সুযোগ দিয়েছিলেন। সৈয়দবাড়ির মধ্যে ইসরাত আর ইরহামের গানের গলা সব থেকে ভালো। নুসরাত আর মোমো এই বিষয়ে ডাব্বা। মোমো তবু পড়াই ভালো, কিন্তু নুসরাত যে কোনো কিছুতেই ভালো না। নুসরাতের মতামতে এটাই নাকি তার বিশেষত্ব। তারপরও নুসরাত মনে করে সব দিক দিয়ে সে পারফেক্ট। নাসির মঞ্জিলে ছাদের মাঝখানে সুইমিং পুল, সুইমিং পুলের একপাশে কিছু ফুলের গাছ, আর একপাশে বসার জায়গা। পুলে পা ডুবিয়ে বসে আছে সৈয়দবাড়ির দুষ্টু তিন সদস্য। নিজাম শিকদারের মতে সৈয়দবাড়ি তিন নমুনা, নুসরাত, ইরহাম, আহান। ইসরাত পা ভেজায়নি, সে মাদুরে পা গুটিয়েই বসে। ইরহাম নিজের পা তুলে ফেললো পানি থেকে। মাদুরে আসন পেতে বসতে বসতে গিটারে আঙুল চালালো। ঠোঁটে লেগে আছে মৃদু হাসি। অন্যান্য মেয়েদের ব্যাপারে যতই ভণ্ড হোক ইরহাম, গানের গলা বরাবরই ভালো তার। গিটারে আঙুল চালাতেই সুর ভেসে উঠল। তার সাথে ইরহামের পুরুষালী গলার আওয়াজ, মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। নুসরাত আহানও পা তুলে মাদুরে বসলো। দুজন গানের তালে তালে নিজেদের মাথা দোলাচ্ছে। আহান শরীর ছেড়ে দিয়ে নুসরাতের কাঁধে মাথা রাখলো। ইসরাত মৃদু স্বরে ইরহামের সাথে গানের লাইনগুলো আওড়াচ্ছিল। ইরহাম গিটারে হাত চালাতে চালাতে বলল, আপি। ইসরাত ইরহামের পানে চোখ ফিরাতেই ইরহাম তার সাথে গলা মিলাতে বলল, বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি।
ইসরাত ইরহামের তালে গলা মিলাচ্ছে, ঠোঁটে দুজনের হাসি। ইরহাম আবারও বলে উঠল, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? নুসরাত আর রায়হান দুজন দুজনের দিকে নিষ্পাপ ভঙ্গিতে চেয়ে ফিসফিস করে আওড়ালো, আমরা দুজন তো প্রেমহীনাই বেঁচে আছি। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলল। আবারও মনোযোগী হলো ইরহাম আর ইসরাতের গানের দিকে। ইরহাম গিটারের সুর আরো একটু জোরে তুলে নিল। তারপর সবাই একসাথে গেয়ে উঠল, বলতেছে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। পেছন থেকে মোমোর গলা ভেসে আসলো। গান গেয়ে গেয়ে সবাই পিছু ফিরতে দেখলো ব্যাগ হাতে মোমো দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই দৌড়ে এসে জাপটে ধরলো ইসরাতকে। তখনও ইরহাম গান গাইছে, মোমো গানের তালে তাল মিলাচ্ছে। ইসরাত অপ্রস্তুত ভঙ্গিতে মোমোর পিঠে হাত বুলিয়ে এলোমেলো কণ্ঠে জিজ্ঞেস করলো, এই হঠাৎ তুই এলি কিভাবে? জানাসনি কেন আসছিস? মোমো অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি এসেছি বলে তোমার খারাপ লাগছে? ইসরাত অবাক চোখে তাকিয়ে বলে, আরে খারাপ লাগবে কেন? আমাদের তো আরো বেশি ভালো লাগছে তুই এখানে এসেছিস বলে। মোমো ইসরাতের গলা জড়িয়ে ধরে আহ্লাদি ভঙ্গিতে কেঁদে উঠল। আহান আর নুসরাত নাক উপরে তুলে মোমোকে ভেঙে একসাথে বলল, কোত্থেকে আসতেন একাচন্দ্র দাস? ইসরাতকে শক্ত চোখে তাকাতে দেখে নুসরাত আরো কিছু বলতে গিয়ে থেমে গেল। মুখ বাঁকিয়ে বসে রইল নিজের জায়গায়। আকাশে জ্বলজ্বল করতে থাকা চাঁদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরস। চোখ মুখ গম্ভীর, রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে সে। তার পাশে সমান উচ্চতার আরেকজন পুরুষ অবয়ব দাঁড়িয়ে, রং আরসের থেকে আরো বেশি উজ্জ্বল। ঠোঁটে লেগে আছে সব সময়ের মতো হাসি। ঠোঁটে হাসির অস্তিত্ব রেখে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? আরস রেলিং শক্ত করে হাতের তালুতে চেপে ধরে বলে ওঠে, ভাবছে একটা মানুষ কতটুকু নির্লজ্জ হলে একদিন আগে যার শহর থেকে ফিরে এসেছি সেই মানুষটা আবার আমার বাড়িতে চলে আসে। মাহাদি ঠোঁট বাঁকায় আরসের কথায়, বেতের সোফায় আরাম করে বসে বলে ওঠে, তা আমিও ভাবছি। এখন বল সত্যি সত্যি কি ভাবছিস? আরস চুপচাপ দাঁড়িয়ে থাকে, কথার উত্তর দেয় না। চোখ তার পাশের ডুপ্লেক্স বাড়িটার দিকে। আলো অনেক আগে নিভানো হয়েছে। বাড়িটির আলো অনেক আগে নিভানো হলো। উপরের তলা থেকে এখনো ঠুকঠুক শব্দ আসছে, যা এত জোরে হচ্ছে যে এখানে দাঁড়ানো আরসের কানে স্পষ্ট লাগছে। সন্দেহের নজরে সেদিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করলো সে। মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতেই খুলে যায় লক। অতঃপর কল লিস্টে ঢুকে মনোযোগ দিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা নাম্বার খুঁজে পাই। সবার শেষে একদম তলানিতে নাম্বারটা পড়ে আছে। চোখের সামনে ঝাপসা দেখতেই চশমা হাত দ্বারা পরিষ্কার করার চেষ্টা করে। হাতের সংস্পর্শে চশমার গ্লাস পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি ঘোলাটে বর্ণ ধারণ করে। আরস চোখ থেকে বিরক্ত ভঙ্গিতে চশমা খুলে টেবিলে রাখে। কল লাগায় বের করে নিয়ে আসা নাম্বারটিতে। প্রথমবার রিং হতে হতে কেটে যায়, দ্বিতীয়বারও তাই। তৃতীয়বার গিয়ে কল পিক হয়। আরস ধমক দিতে গিয়ে থমকে যায় কিছু সেকেন্ডের জন্য। ফোনের ওপাশ থেকে ঘুম ঘুম মেয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো কে? আরস এক মুহূর্তের জন্য মেয়েটার ভয়েস শুনে থামে। নিজের পৃথিবী নিজের কাছে ঘোলাটে লাগে। তারপর চোখ ঝাপটে নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেয়াদব, হ্যালো কি? সালাম দেওয়া আগে, ফোন ধরে আগে সালাম দিতে হয়, জানিস না তুই? নুসরাত বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। এক চোখ খুলে নাম্বার দেখে, না নাম্বার চেনে না, তাই ফোন কাটার পায়তারা করে বলে ওঠে, ওমা আপনি কে? আপনাকে আমি সালাম করতে যাব কোন দুঃখে? আর আরও একটা কথা, অসভ্যের মতো রাত বিরেতে ফোন দিয়ে তুই তোকারি করছেন কেন? আরস খেপে গিয়ে চোখ ছোট ছোট করে নিল। এক হাত দিয়ে নিজের কপালের উপরে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলো, তুই জানিস না আমি কে? আমার বিষয়ে কেউ বলেনি তোকে? আরসের কণ্ঠে স্পষ্ট ক্ষোভ প্রকাশ পায়। নুসরাতের সোজাসাপটা উত্তর, আমাকে কেউ বলেনি আপনি কে? এখন আপনি নিজেই দয়া করে জানান কোন দেশের রাষ্ট্রপতি আপনি, যাকে আমার সালাম দিতে হবে? আরস ফুসফুস করে শ্বাস ফেলল। রাগী গলায় বলল, বেয়াদব মেয়ে, আমি তোর জামাই বলছি। বেয়াদব তো আপনি, রাতের বেলা মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন আর সাথে বলছেন আমার জামাই। একটা কথা কান খুলে রাখুন মিস্টার, আমি বিবাহিত না, পিওর সিঙ্গেল। আমার কোনো জামাই টামাই নেই। যেইগুলো ছিল সবগুলো ছোটবেলা মইরা গেছে। নুসরাত কথাটা শেষ করেই আরসের মুখের উপর ফোন কেটে দিল। আরস দ্বিতীয়বার ফোন দিতেই এক মহিলা কণ্ঠ বলে ওঠে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না, দ্য নাম্বার ইজ বিজি নাও। আরসের আগে কর্মর করতে করতে আওড়ায়, হাউ ফাকিং ডিয়ার শি কাট মাই কল।
আরশের এরূপ হিসিয়ে চিৎকার করা দেখে মাহাদি হাসল, ঠোঁট বাঁকিয়ে ঠাট্টা করে আরশকে বলল, ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই, ও শুধু আমার দায়িত্ব। মাহাদির সূক্ষ্ম খোঁচাটা আরশকে ছুড়ে দিয়ে নিষ্পাপ মুখ বানিয়ে বসে রইল। আরশকে তার দিকে হিংসাত্মক বাঘের মতো চেয়ে থাকতে দেখে পকেট থেকে ফোন বের করে নিল। ভাব করলো সে কিছুই বলেনি। ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ঝুলে মোবাইল স্ক্রল করতে লাগলো। আর বারবার আরশকে জ্বালানোর জন্য একটাই কথা ফিসফিস করে আরশের শোনার মতো করে আওড়ালো, ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। ও আমার দায়িত্ব। হা হা হা। হাসির তোড়ে মাহাদির সারা শরীর দোলে উঠল। আরশ গর্জে ওঠে, তেড়ে এসে মাহাদির কলার চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। মাহাদি নিজের হাসি থামাতে ব্যর্থ হলো। সারা গা দুলিয়ে হাসতে হাসতে আবারও আরশের কথাটা কপি করে বলল, ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। হা হা।